আমি কামরুল হাসান। আজকে আমি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাই। বাংলাদেশের গত বছর 5 আগস্টের পরে যে পরিস্থিতি, যে পরিবেশ আমরা কামনা করেছিলাম তা অনেকটাই ফিকে হয়ে এসেছে। আমাদের প্রত্যাশার সাথে পরিস্থিতি খুব একটা মিলেনি এবং মিলাতে পারেনি। এর প্রধান অন্তরায় হলো আমাদের দেশের মানুষ যারা ভবিষ্যতে সরকার গঠন করবে, এরকম বড় বড় দলের যে নেতৃবৃন্দ, এই নেতৃবৃন্দের দেশপ্রেমের অভাব থেকে, তাদের চারিত্রিক অস্বচ্ছতা থেকে আমাদের দেশ প্রত্যাশার সাথে এগিয়ে যেতে পারছে না। এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ কি করবে? বাংলাদেশের জনগণ এখন সামনে যে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তফসিলও ঘোষণা হয়তো হবে। বাংলাদেশের মানুষ এই প্রতিবেশী দেশের যারা দালাল অথবা দেশপ্রেমে উদ্বুদ্ধ নয়, অথবা দুর্নীতিবাজ চাঁদাবাজ, তাদেরকে প্রত্যাখ্যান করে যারা দেশের জন্য কাজ করতে চায়, মানুষের মূল্যবোধ নিয়ে কাজ করতে চায়, মানুষকে সম্মান মর্যাদা দিতে চায়, তাদেরকে নির্বাচিত করা এখন জনগণের প্রধানতম দায়িত্ব হয়ে উঠেছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদের কোনো ঘাটতি হয়, তাহলে আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই দুর্নীতি আর চাঁদাবাজ লুটেরাদের যুগে, যে যুগটা গত 15-16 বছর আমাদেরকে শোষণ করেছে, শাসন করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, দেশের সম্পদ লুট করেছে এবং পাচার করেছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় এই দেশের মানুষ সৎ, যোগ্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ, মানুষকে সম্মান করতে জানে, মানুষের মূল্যবোধকে উচ্চ স্থানে উঠানোর একটা প্রচেষ্টা যাদের রয়েছে, তাদেরকে বেছে নিতে হবে। আমরা আশা করি যে এর মধ্যে মানুষ অনেক সচেতন হয়েছে। এই ধরনের সৎ, যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার মতো সচেতনতা এই দেশের আপামর জনগণের রয়েছে। তারা সঠিকটাই বেছে। বিশেষভাবে আমরা যেটা হয়েছে যে আমাদের যে দলগুলো 54 বছর আমাদেরকে শাসন করেছে এই দেশে, তারা শোষক হয়েছে, এদেরকে আমরা চিনেছি। আমরা জানি যে পূর্ণ সরকারের মধ্যে না গঠন করতে পারলেও পার্টলি সরকারের অংশ ছিল। বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছে। সেখানে যোগ্যতার, সততার এবং অভিজ্ঞতার নিদর্শন ওখানে রেখেছে। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। সেই মন্ত্রণালয়গুলি স্মুথলি চলেছে এবং উন্নয়ন করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশ জামাত ইসলামের উপর এবং যে জোট হয়েছে 8 দলের, তাদের উপর আস্থা রাখে, মানুষ ভোট দেয়, তাদেরকে নির্বাচিত করে, সরকার গঠনে সহায়তা করে, আশা করি এই মানুষগুলো শোষক হবে না, সেবক হবে। বাংলাদেশ সাম্প্রতিক সময় দেখেন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটা বড় দলের নিজ অন্তর্দ্বন্দ্বে, চাঁদাবাজি, বিভিন্ন ভাগবটোয়ারা নিয়ে দেখা যাচ্ছে যে 180-র উপরে হত্যা নিজেরাই করেছে। চাঁদাবাজি, বিভিন্ন ধরনের দুর্নীতির জন্য, এছাড়া মা বোনদের ধর্ষণ করেছে। এই দলটিকে আমি কিভাবে সমর্থন করতে পারি? আমার ভোটটা কিভাবে যেতে পারে? ভোটটা যেহেতু আমার পবিত্র আমানত। এরপরে এই দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি, উনি কয়েকদিন আগে একটা স্পিচ দিলেন, যে স্পিচটা অর্বাচীন মনে হয়েছে। 71 সালকে টেনে একটা দলকে ইঙ্গিত করে কথা বলা, যেখানে 30,000 মানুষ বা 1 লক্ষ অতিক্রম করবে না। প্রকৃত অর্থে যদি সেটা গণনা করা হয়, সেখানে সে লাখো লাখো মানুষ হত্যা করার একটা অভিযোগ এনেছে, মা বোনদের ধর্ষণের অভিযোগ এনেছে। এটা একটা অর্বাচীন। তার মতো দলের প্রধান ভূমিকায় থেকে এভাবে ব্লেম গেম ফ্রেমিং করা, এটা আমি মনে করি যে রাজনৈতিক অভিজ্ঞতার অভাব, অথবা দূরদৃষ্টির অভাব, অথবা সবাইকে নিয়ে ধারণ করার চিন্তার অভাব, দৈন্যতা এখানে প্রকাশ পেয়েছে। তো তার মতো লোক যদি একটা দলের প্রধান হয়ে পরবর্তীতে এই দেশের প্রধানমন্ত্রী হন,
এই দেশটি ভালো চলবে না। কারণ হলো আমরা তাদের শাসনামলে দেখেছি তারা অববন তৈরি করেছে, বিভিন্ন ধরনের লুটতরাজ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তা আমি মনে করি যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বদলানোর জন্য এই দেশকে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছানোর জন্য সৎ, যোগ্য এই মানুষগুলোই দ্বারাই সম্ভব, যেটা বাংলাদেশ জামাত ইসলামী তথা ৮ দলীয় জোটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশের মানুষ যেহেতু সচেতন, আমি এই একটা মেসেজ দিতে চাই, আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলার মানুষ মানুষ সেই যোগ্য মানুষগুলোকে বেছে নেবে, যেই মানুষগুলো এই দেশটাকে গড়বে, যে মানুষগুলো এই দেশকে ভালোবাসে, যে মানুষগুলো মা বোনদের সম্মান করতে জানে, যে মানুষগুলো প্রতিটা নাগরিকের সেবক হতে চায়, তারা খাদেম হয়ে থাকতে চায়। আমার এই প্রত্যাশা রেখেই আজকের স্পিচ শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।